বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিনো সাক্ষ্যকে বলে। প্রথমে ঝিল যখন বলল ও এই শহর ছেড়ে চলে যাবে, আমিও আপত্তি করেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম তুমি বিয়ে করে নতুন বউ নিয়ে গাড়ি করে ঘুরে বেড়াবে আর আমার মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। মা হিসেবে আমি আমার মেয়ের সেই কষ্ট দেখতে পারবো না। তার থেকে এটাই ভালো হবে, ঝিল অনেক দূরে থাকবে, তোমাদেরকে দেখতে হবে না, আর বস্তির লোকজনদের কথাও শুনতে হবে না। সাক্ষ্য তখন ঝিলকে বলে, ঝিল, তোমার মা তখন থেকে আমাকে এত কথা শোনাচ্ছে, তোমার দিদিও শোনাচ্ছে, কিন্তু তুমি ওদেরকে বলনি কেন আমাদের ডিভোর্স হয়েছিল? তুমি বলনি কেন তুমি তাড়াহুড়ো করলে এই ডিভোর্সের জন্য? তুমি বলনি কেন তুমি এই শহর ছেড়ে চলে যেতে চাইছো, কেন তুমি গান ছাড়ছো? এই সব কিছু তো আমার জন্য করছো না ঝিল, এই সব কিছুর কারণ তো অন্য, তুমি সেই কারণটা ওনাদেরকে বলনি। ঝিল, তুমি যে কথাটা আমাকে বলেছ সেটা যদি নিজের মাকে না বলতে পারো তবে তো কিছুই করতে পারবে না। কথাগুলো তো তোমার মারও জানার প্রয়োজন। মিনু বলে, কোন কথা, কিসের কথা বলছো তুমি? হ্যাঁ? সাক্ষ্য বলে, আপনার মেয়ে যে কারণে আমাকে ডিভোর্স দিয়েছে সেটা ওর থেকে শুনুন। ঝিল বলে, ঠিক আছে, আমি এই কথাগুলো আমার মা দিদিকে বললে আপনি যদি অপরাধ বোধ থেকে মুক্তি পান তবে আমি বলবো, আপনার এই নিয়ে ভাবতে হবে না। মিনু সাক্ষ্যকে বলে, তখন থেকে আমার মেয়েটাকে কথা বলছো, এত কথা কি বলছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না তোমাদের এত কথা বলা মানায় না? তোমাদের দুজনের কোনো সম্পর্ক নেই, তোমরা এত কথা বলছো কেন? হ্যাঁ, এই তুমি এখন এখান থেকে যাও, নইলে আমি বস্তির ছেলেদের ডাক দেব, আর একবার যদি ডাক দেই তখনই সাক্ষ্য বলে, তাই করুন, আপনি বস্তির লোকদের ডাকুন, সবাই আমাকে মারুক। ঝিল বলে, মা সেই কথা বলতে চায়নি, আসলে বস্তির লোকজন খুব একটা ভালো নয় তো, ওরা যদি বিষয়টি নিজেদের মতন করে নিয়ে নেয় তো ওরা কী করবে নিজেরাও জানে না, আর তখন আমরাও কিছু করতে পারবো না, তাই আপনি আসুন। সাক্ষ্য বলে, আমি কাউকে ভয় পাই না ঝিল, আমি যখন কোনো কাজ করি নিজ দায়িত্ব নিয়ে করি, আমি কাউকে ভয় পেয়ে থামি না। ঝিল বলে, সেটা তো জানি, আপনি কি করতে পারেন কি করতে পারেন না সবটুকুই আমার জানা, আর আপনি কিসে দুর্বল সেটাও আমি জানি। সাক্ষ্য বলে, বলো কিসে দুর্বল? ঝিল বলে, দেখুন, আপনি এখন আসুন, নইলে আমি আপনার স্ত্রীকে কল করে বলবো আপনি এখানে এসেছেন। সাক্ষ্য বলে, বলো, তোমার কি মনে হয় আমি চৈতিকে ভয় পাই? ঝিল, আমি কাউকে ভয় পাই না। অন্যদিকে দেখানো হয় সাক্ষর বাড়িতে বিয়ের অনেক কেনাকাটা করা হয়েছে। তখনই সাক্ষর বোনেরা বলে, চৈতিদি, তোমার বিয়ের শাড়ির রং এত সুন্দর, কি বলবো, তোমাকে খুব মানাবে। চৈতি বলে, তাই বুঝি? এরপরেই সাক্ষর মা বলে, এই তো তোমার বিয়ের শাড়ি, দেখো না কেমন হয়েছে, আমরা সবাই মিলে পছন্দ করে কিনেছি, তোমার যদি রংটা ভালো না লাগে তো পাল্টে আনতে পারবো। চৈতি বলে, না না, এটাই তো খুব ভালো, তাছাড়া তোমরা সবাই আমার জন্য পছন্দ করে কিনেছো, তোমাদের চয়েস আমার চাইতেও বেশি ভালো, আমি হলেও হয়তো এত ভালো পছন্দ করতে পারতাম না। তখনই সাক্ষর মেজমা বলে, সত্যি চৈতি, তোমার কথা শুনলে মনে খুব ভালো লাগে, জানো তো, আজকালকার মেয়েদের মুখে তো এমন কথা শোনাই যায় না। এই তো আমার মেয়েরা হলেই এমনভাবে কথাই বলতো না, আর এমনভাবে ওরা ভাবতেও না। তখনই ভ্রমর বলে, চৈতিদি, তুমি বেশি ভালো হয়েও না, বুঝলে, তুমি বেশি ভালো হলে আমাদের ওপর একটু চাপ বেড়ে যায় আর কি। তখনই সাক্ষর মা বলে, খুব দুষ্ট হয়েছো তোমরা। বাড়িতে সাক্ষ্য আসে। সাক্ষ্য আসতেই চৈতি বলে, কিরে, কোথায় গিয়েছিলি? তোকে তো হসপিটালেও দেখলাম না, তোর চেম্বারে গিয়েছিলাম আমি। সাক্ষ্য বলে, আমার অন্য একটি কাজ ছিল। তখনই মেজমা বলে, অন্য কি কাজ ছিল সাক্ষ্য? সাক্ষ্য বলে, কেন, আমার কি পার্সোনাল কোনো কাজ থাকতে পারে না? তখনই সাক্ষর মেজমা বলে, তা তো থাকতেই পারে, এই দেখো তোমাদের বিয়ের কার্ড। সাক্ষ্য বলে, এইসব আমাকে দেখাচ্ছ কেন, আমি কি এইসবের কিছু বুঝি নাকি? চৈতি বলে, তবুও দেখ না, আমি তো বিয়ের কার্ড নিতে এসেছি, আসলে একই বাড়ি থেকে অনুষ্ঠান হচ্ছে, তাই ভাবলাম একই কার্ড দিয়েই সব জায়গায় ইনভাইট করা হোক। আমি তাই তো কিছু আত্মীয় স্বজনদের ইনভাইট করতে কার্ড নিতে এসেছি, যদিও বাবা ফোনেই সবাইকে ইনভাইট করেছে, তবুও কয়েকজন রিলেটিভ আছে, ওদেরকে কার্ড পাঠাতে হবে, বুঝতেই তো পারছিস ফর্মালিটি। সাক্ষ্য বলে, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো সেটাই করো। তখনই সাক্ষ্য যেতে চাইলে সাক্ষর মা বলে, আহা, তুমি কোথায় যাচ্ছ, এখানে একটু বসো। এরপরেই সাক্ষর ঠাম্মি সাক্ষ্যকে বলে, দাদুভাই অনেক কাজ করেছো, এবার বিয়ের জন্য কটা দিন ছুটি নাও। সাক্ষ্য বলে, না ঠাম্মি, আমি ছুটি নিতে পারবো না। চৈতি বলে, সে কি রে, আমি তো কাল থেকেই ছুটি নিয়েছি। সাক্ষ্য বলে, সেটা তোর ব্যাপার, আমি তো তোর বস নই। তখনই বাড়িতে আসে সাক্ষর বাবা। সাক্ষর বাবা নিজের ঘরে যেতে চায়। সাক্ষর মা বলে, এদিকে এসো না, এই দেখো বিয়ের শাড়ি গয়না কেনাকাটা করা হয়েছে, একটু দেখো।
স্বাক্ষর বাবা বলেন, আমি আবার শাড়ি পছন্দ করায় কবে এক্সপার্ট হলাম, আমি তো নিজেই জানি না। স্বাক্ষর মা বলে, না না, তুমি যে এক্সপার্ট তা তো বলিনি, তবুও একটু দেখো। স্বাক্ষর ঠাম্মি বলে, সেই তো ঘরে যেই তো রেস্ট নেবে, তো এখানে বসে একটু গল্প করো। স্বাক্ষর বাবা বলেন, এখানে তো তোমরা সবাই বিয়ে নিয়ে, বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করবে, আমার আর কি কাজ, আমি এসব কোনো কালেই বুঝি না। তখনই মেজো মা বলেন, কি যে বলেন দাদা, বাড়িতে দুটো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিতে হবে, আর আপনি তো জেঠু, আপনাকে তো সব দায়িত্ব নিতে হবে। স্বাক্ষর বাবা বলেন, সে সময় না হয় সব কিছু পুষিয়ে দেব। চৈতি তখন স্বাক্ষর বাবাকে বলে, আচ্ছা আঙ্কাল, আমাকে কি তোমার পছন্দ নয়? না মানে তোমার ছেলের বউ হিসেবে তুমি কি আমাকে পছন্দ করো না? স্বাক্ষর বাবা বলে, ধরো যদি আমি পছন্দ না করি, তবে কি বিয়েটা ক্যান্সেল হবে? চৈতি বলে, তার মানে বুঝেছি তুমি আমাকে পছন্দ করো না। তখনই স্বাক্ষর বাবা বলে, আমি তো সেটা একবারও বলিনি। আমি তো বলিনি পছন্দ করি কি করি না, আমি বলেছি যদি আমি পছন্দ না করি তো বিয়েটা তো ক্যান্সেল হবে না, বিয়েটা তো হবেই। তাই আমার পছন্দ হওয়া না হওয়ায় কিছুই যায় আসে না। স্বাক্ষর মেজমা বলে, কি যে বলছেন দাদা ভাই, চৈতির মতো এত ভালো একজন মেয়ে, ওকে কি অপছন্দ করা যায়? স্বাক্ষর বাবা বলে, প্রত্যেকটা মানুষের কাছেই তো পছন্দ অপছন্দ আলাদা, ভালো মন্দও আলাদা। এই ধরো তোমাদের কাছে যেটা ভালো আমার কাছে সেটা মন্দ হতে পারে, আবার তোমাদের কাছে যেটা মন্দ আমার কাছে সেটা ভালোও হতে পারে। এরপরেই স্বাক্ষর বাবা চৈতিকে বলে, তুমি আমার কথাটা সিরিয়াসলি নিও না, তর্কের খাতিরে আমি কথাটা বলেছি। চৈতি তখন স্বাভাবিক হয়। স্বাক্ষর মা চৈতিকে গয়না দেখায়। চৈতি বলে, গয়নাটা খুব সুন্দর আন্টি, তবে এত ভারী গয়না আমি কি সামলাতে পারবো? স্বাক্ষর মা বলে, তুমি আমার ছোট ছেলের বউ হতে যাচ্ছ, আর আমি তোমাকে ভারী গয়না দেবো না তে কাকে দেব? এখানে সব কয়টা যে তোমার জন্যই কিনেছি তা নয়, এখানে আমার নিজেরও কয়েকটা গয়নার সেট আছে। এখন তো আবার সবাই পুরনো ডিজাইনগুলোই বেশি করে পছন্দ করছে, সেজন্যই আমার গয়নাগুলোও পালিশ করে এনেছি। চৈতি বলে, এই গয়নাগুলো খুব সুন্দর, তবে জানো তো আন্টি, আমার খুব টেনশন হচ্ছে, মানে আমার মা বাবার আর কি, এত তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে, সব কিছু ম্যানেজ করা। স্বাক্ষর বাবা বলেন, তোমার মা বাবার আবার এই নিয়ে কি চিন্তা, সব কিছু তো আমাদের বাড়ি থেকেই হচ্ছে, তাদের তো কোনো চিন্তা নেই। চৈতি বলে, হ্যাঁ তোমাদের বাড়িতে থেকেই সব কিছু হচ্ছে, তবুও আমাদেরও তো কতজন আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে আর কি। স্বাক্ষর বাবা বলেন, তারা তো এই বাড়িতেই আসবেন, তো আমরাই না হয় সব কিছু সামনে নেব, সবাইকে ম্যানেজ করে নেব। যদিও আমরা সবাইকে চিনব না হয়তো, তোমার মা বাবা পরিচয় করিয়ে দিলে তবে সেভাবেই এগোনো যাবে, এতে তো ম্যানেজ করার কোনো বিষয় নেই। তখনই বাড়িতে আসে মিলি। মিলি দরজার বাইরে দাঁড়িয়ে সব গয়না শাড়ি দেখে মনে মনে বলে, বাবা, এখানে দেখছি বিয়ের খুব ভালোই আয়োজন চলছে, কেনাকাটা চলছে, আর একটু আগেই আমাদের বাড়িতে গিয়ে উনি আমার বোনকে নানান কথা শুনিয়ে এলেন, তাকে বুঝিয়ে এলেন, এতগুলো কথা বলার কি খুব প্রয়োজন ছিল? এই মানুষটার জন্য আমার বোনটার জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে। এই বলে মিলি বলে, ভেতরে আসবো? স্বাক্ষর মা বলে, এ কি তুই আয় ভেতরে আয়। সাক্ষ্য বলে, এ কি মিলিদি তুমি এখানে? মিলি তখন সাক্ষ্যকে তার ফোন দেয়। মিলি সাক্ষ্যকে বলে, এই তো ফোনটা আমাদের বাড়িতে রেখে এসেছিলেন, তাই আপনাকে দিতে এসেছি। স্বাক্ষর পরিবার তো পুরোই অবাক। স্বাক্ষর মা বলে, তোমাদের বাড়িতে ফোন রেখেছিল মানে? তোমাদের বাড়িতে কে গিয়েছিল? মিলি বলে, কেন, উনি তো আমাদের বাড়িতে গিয়েছিলেন, তোমাদেরকে বলেনি বুঝি? তখনই চৈতি বলে, সাক্ষ্য এতবার করে তোকে প্রশ্ন করলাম, তুই এত সহজ কথাটা কেন বললি না? সাক্ষ্য বলে, আমি যে আমার জীবনের সব কথা তোকে বলবো এমনটা কিন্তু নয়, আর এমনটা আশাও রাখবি না। চৈতি বলে, তবু এত ছোট্ট একটা কথা তো বলতেই পারতি, তুই ঝিলের বাড়িতে কেন গিয়েছিলি? সাক্ষ্য বলে, একটা কাজ ছিল তাই গিয়েছিলাম। চৈতি বলে, কি কাজ বল? তখনই মিলি বলে, উনি আমার বোনকে টাকা দিতে গিয়েছিলেন, আমার বোন তো নার্সিংহোমের চাকরিটা ছেড়ে দিয়েছে, তো শেষ মাসের কিছু টাকা ছিল সেটাই দিতে এসেছিলেন। যদিও আমার বোন টাকাটা নিতে চায়নি, উনি জোর করেই দিয়ে এসেছিলেন, তাই আমার বোন সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। এছাড়াও উনি আরও কিছু কাজে গিয়েছিল। এরপরেই মিলি বলে, উনি আমার বোনকে বোঝাতে গিয়েছিলেন যাতে আমার বোন গান গাওয়া না ছাড়ে, এই শহর ছেড়ে না যায়। চৈতি বলে, সাক্ষ্য তুই ঝিলকে এইসব বলেছিস? চৈতি তো খুবই উত্তেজিত হয়ে গেছে। মিলি তখন চৈতিকে বলে, এ কি চৈতিদি, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে আমার বোনদের গানের দল আছে, তো তাই আমার বোন গান ছেড়ে চলে যাচ্ছে, তাই গানের দলের সবারই খুব প্রবলেম হয়েছিল, তাই সবাই সাক্ষ্য স্যারের কাছে গিয়েছিলেন কথাটা জানাতে, তাই সাক্ষ্য স্যার নিজের দায়েই আমার বোনের কাছে গিয়েছিল, এতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি তবে আসছি। এই বলে মিলি যেতে চাইলেই সাক্ষর মা বলে, মিলি শোন, আমার ছেলের বিয়েতে তোদের সবার নেমন্তন্ন আছে, অবশ্যই আসবি কিন্তু। মিলি বলে, তোমাদের বাড়ির পুরনো বউকেও দাওয়াত দিলে?
তখনই স্বাক্ষর মা বলে, মিলি, কোথায় কোন কথা বলতে হয় তুই কি জানিস না? স্বাক্ষর মেজো মা বলে, সত্যি তোর মুখে কিচ্ছু আটকায় না, তাই না? স্বাক্ষর ঠাম্মি বলে, এভাবে তুমি কথা বলছো কেন? এভাবে কথা বলবে না। স্বাক্ষর বাবা বলেন, কেন, ও কি ভুল কিছু বলেছে নাকি? ও যা বলেছে সত্যি কথাই তো বলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে ঝিল শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে স্বাক্ষর বিয়ের তোড়জোড় চলছে। গায়ে হলুদের দিনেই সাক্ষ্য জানতে পারবে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই, আর তারপরেই বিয়ে ক্যান্সেল করে সাক্ষ্য ঝিলের কাছে ছুটে যাবে। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।